বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলা দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কলামিস্ট সোহরাব হাসান, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 4 মাস পরে লন্ডনে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন দেশে ফিরেছেন 2 পুত্রবধূ সহ। সো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে ওনার এই ফিরে আসা দীর্ঘদিন পরে চিকিৎসা শেষে, এবং সব মিলিয়ে বিএনপি নেতা কর্মীদের যে উচ্ছ্বাস দেখা গেল, সব মিলিয়ে, এবং উনি নিজ বাড়িতে পায়ে হেঁটে প্রবেশ করেছেন, সেটিও কোনো কোনো গণমাধ্যমে আমি দেখলাম। সো আপনি কি মনে করছেন যে? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা ডক্টর কলিমুল্লাহকে। বেগম খালেদা জিয়া তো অবশ্যই বিএনপির শুধু চেয়ারপারসন না, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ছিলেন, দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন, এবং বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গত 4 দশকেরও বেশি সময় ধরে। 1983 সালে তার রাজনীতি শুরু এবং এখন পর্যন্ত বিরতিহীন। কখনো ক্ষমতায় ছিলেন, কখনো বাইরে ছিলেন, এমনকি সর্বশেষ তিনি জেলে ছিলেন, তার শাস্তি মওকুফ হয়েছে, স্থগিত হয়েছিল, এবং এক ধরনের অন্তরীণ ছিলেন। কিন্তু তার রাজনৈতিক অঙ্গনে তার যে অবস্থান, ভাবমূর্তি, সেটা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে হয় না। একজন রাজনীতিক কতটা জনপ্রিয়, কতটা জনগণের মনে আছেন, সেটি তখন বোঝা যায় যখন তিনি ক্ষমতার বাইরে থাকেন। ক্ষমতায় থাকতে নানাভাবে রাষ্ট্রীয় প্রচার যন্ত্র, প্রভাব, ক্ষমতা ইত্যাদি ব্যবহার করে তার একটা ভাবমূর্তি তৈরি করা হয়, যেটা আমরা অতীতে অনেক সরকার প্রধানের ক্ষেত্রে দেখেছি। কিন্তু খালেদা জিয়া তো ক্ষমতার বাইরে একনাগারে বলা যায় 17 বছর। তারপরও তার রাজনীতিতে যে অবস্থান এবং তার প্রতি দলীয় নেতাকর্মীর পাশাপাশি অন্যদেরও এক ধরনের সমীহবোধ, এক ধরনের সম্মান, শ্রদ্ধা আছে। এটি আমি মনে করি তার অর্জন, এবং এটি এক ধরনের বাংলাদেশের রাজনীতির যে তীব্র প্রতিহিংসা, দেশ ঘৃণা, এর যে সংস্কৃতি, এর থেকে একটু ব্যতিক্রমী মনে হয়। তিনি গিয়েছিলেন চিকিৎসার জন্যে, এবং সেটাও খুবই বেদনাদায়ক যে তিনি আওয়ামী লীগের সরকার তাকে দুটি দুর্নীতির মামলায় তাকে দণ্ড দেয়। সাধারণত আমাদের এখানে বিচারিক আদালতে দণ্ডিত হলে উচ্চ আদালতে সেই দণ্ড কখনোই বাড়তে দেখি না, সেই দণ্ড ওইটাই বহাল থাকে অথবা কমে যায়। কিন্তু তার ক্ষেত্রে ব্যতিক্রম দেখলাম। তার ক্ষেত্রে আরেকটি ব্যতিক্রম দেখলাম যে তিনি জামিন চেয়ে পাননি। দুর্নীতির মামলা, এটা হত্যা মামলাও না, দুর্নীতির মামলায় নিম্ন আদালতে রায় হয়েছে। উচ্চ আদালতে যখন সেটি আপিল করা হয়, তাই আপিল অবস্থায় তো এটা নিষ্পত্তি হয় না। তা নিষ্পত্তি না হওয়া অবস্থায় জামিন পান। বাংলাদেশের অনেক রাজনীতিক পেয়েছেন, হোসেন মোহাম্মদ এরশাদ পেয়েছেন, আওয়ামী লীগ আমলের অনেক মন্ত্রী পেয়েছেন, কিন্তু ব্যতিক্রম হলো খালেদা জিয়ার ক্ষেত্রে। এটিও মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। তো সুতরাং তার এই এক ধরনের দীর্ঘ কী বলে নির্যাতন হয়রানির মধ্য দিয়ে যাওয়া, এবং তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ, তার অনেকগুলো জটিল অসুখ। মানুষের মধ্যে একটা ছিল, সংখ্যাও ছিল, আবার আশাও ছিল যে যদি সেখানে চিকিৎসাটা ভালোভাবে হয়, দেশে যেটা সম্ভব নয়। এবং আওয়ামী লীগ আমলে প্রায় এই গত 6 বছর ধরেই বিএনপি দাবি করে আসছিল তার বিদেশে উন্নত মানের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। অনেকেই এখন মনে করেন যদি আগে পাঠানো হয়তো এর চেয়ে হয়তো ভালো অবস্থা হতো। তারপরেও তিনি যে অবস্থায় গিয়েছেন তার চেয়ে শারীরিকভাবে সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। এটি কিন্তু নেতা কর্মীদের যেমন উজ্জীবিত করেছে, তেমনি মানুষও মনে করে এখনও তিনি বিএনপির চেয়ারপারসন। সুতরাং তার রাজনৈতিক অবস্থানটা কিন্তু মানে অটুট আছে। সুতরাং এক ধরনের, এবং যে দলের মহাসচিব বলেছেন যে তার দেশে ফিরে আসায় গণতন্ত্র উত্তরণের পথটা সহজ হবে।
আমরাও আশা করতে চাই যে তার প্রতি এক ধরনের যারা সরকারে আছেন তাদের যেমন সমীহ বোধ আছে, তেমনি তার দলের বাইরের অনেকেই তাকে তার প্রতি সম্মান জানান এবং তার কথার গুরুত্ব দেবেন। আর এখন যেহেতু তিনি মুক্ত মানুষ, সুতরাং রাজনীতিতে তার সক্রিয় হতে কিন্তু কোনো বাধা নেই। এখনও তিনি দলের প্রধান। বিএনপির ক্ষেত্রে একটা তো কিছুটা বলবো যে কিছুটা তো সংশয় সন্দেহ আছে যে দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখন দেশে নেই। তিনি 17 বছর ধরে বাইরে এবং তার স্ত্রী জুবাইদা রহমানও বাইরে। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে এসেছেন, কিন্তু তারেক রহমান আসেননি। এই যে তার না আসার ব্যাপারে জনমনে তো প্রশ্ন আছেই। এটি কি ইচ্ছাকৃত, না তিনি সময়ের অপেক্ষা করছেন যে কখন অনুকূল সময় হবে, অথবা তার এখন অনেকগুলো মামলা আছে, সেই মামলাগুলো নিষ্পত্তি হওয়ার পর আসবেন, এই প্রশ্নটা আছে। এবং সামনে নির্বাচন যেহেতু, সুতরাং তার অনুপস্থিতিতে নির্বাচন হবে না তার উপস্থিতিতে, আর তার অনুপস্থিতিতে নির্বাচন হলে তখন খালেদা জিয়ার কে হয়তো আরও বেশি ভূমিকা নিতে হবে। বা এরকম দৃশ্য কল্পনা করা যায় কিনা যে নির্বাচনের তারিখ ঘোষণা হলেই তিনি দেশে ফিরবেন এবং বেগম জিয়া পাবলিক র্যালিতে তাকে জনগণের হাতে তুলে দেবেন আনুষ্ঠানিকভাবে? না, জনগণের এক দলের যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে তখন এক ধরনের তুলে, সেটা তো আছে। ধরেন যে জনগণের একটা ইলেকশন ক্যাম্পেইনে তুলে দেওয়ার জনপ্রতিনিধি হবার ক্ষেত্রে, কারণ তারেক রহমান তো এখন পর্যন্ত ইলেকশন করেননি করতে, এবং এক ধরনের এবার হয়তো করবেন। কিন্তু আমার ধারণা যে খালেদা জিয়া বর্তমান যে শারীরিক অবস্থা, এরকম অবস্থায়ও তিনি নিজের রাজনীতি থেকে সরে যাবেন এরকম ঘোষণা আমার মনে হয় না যে এরকম ঘোষণা দিয়ে এরকম সেই ঘোষণাটা দিলেন না, হয়তো দিলেন না। হ্যাঁ, সেটা হবে, বললেন আপনাদের হাতে তুলে দিলাম। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, নির্বাচনী প্রক্রিয়া শুরু হল, অর্থাৎ তফসিল ঘোষণার পরে হয়তো বিএনপি নেতারা অপেক্ষা করছেন তফসিল ঘোষণার পরে আসার, সেক্ষেত্রে হয়তো আইনি কোনো বাধা থাকবে না। তবে এক ধরনের নানা রকম আলোচনা আছে, এবং যেমন জুবাইদা রহমান আসলেন, এটা নিয়েও কিন্তু আওয়ামী লীগের শেষ কয়েক বছরে বেশ আলোচনা ছিল। যদি তারেক রহমান দেশে ফিরতে না পারেন, যদি খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় না হতে পারেন, তাহলে জুবাইদা রহমান এর বিকল্প হতে পারেন কিনা, এই রাজনীতির আলোচনা আছে। এবং সম্ভবত আলোচনাটা এখনও আছে, যেহেতু তারেক রহমান আসেননি, এই আলোচনা চলতে থাকবে। তা আমি মনে করি দলের পক্ষ থেকে, এমনকি সরকারের পক্ষ থেকেও, কারণ অনেকে মনে করেন আইনি বাধার ক্ষেত্রে, বিএনপি নেতারা অনেকেই বলেন যে প্রধান উপদেষ্টার মামলা তো চলে যায়, কিন্তু তারেক রহমানের মামলা যায় না, বিএনপির অনেক নেতার মামলা যায় না, এমনকি হেফাজত ইসলাম এই প্রশ্নটা করেছে। জি, আসবো আবার আপনার কাছে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, একই প্রসঙ্গে আপনার মতামত আপনি কীভাবে দেখছেন? দেখুন, দেশনেত্রী খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন সুস্থ শরীরে, এটি আশা জাগানিয়া একটি বিষয় বলে প্রতিভাত হয়েছে অনেকের কাছে। কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের অভিভাবক হিসেবে তিনি স্টিয়ারিং হুইল যদি ধরেন, তাহলে অন্তর্বর্তী সরকারের এই শাসন দীর্ঘায়িত করবার সুযোগ সীমিত হয়ে যাবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ওকাবের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের হেড অফ দ্য ডেলিগেশন মাইকেল, তিনি জানান দিয়েছেন যে নির্বাচন আয়োজন করবার জন্যে তাদের পক্ষ থেকে কোনো চাপ নেই সরকারের উপর, এবং দীর্ঘ সময় নিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করা যে কাজটি, সেটি তাদের পক্ষ থেকে তারা স্বাগত জানান। তো এই রকমের বার্তা অনেকগুলো দেশের প্রতিনিধিত্ব করেন তিনি, ইউরোপীয় ইউনিয়ন আপনি জানেন, পাশাপাশি ইউরোপীয়দের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এক ধরনের সায় ডেফিনেটলি
আছে। এইরকম একটি পটভূমিতে এই সময়ে খালেদা জিয়ার সুস্থ দেহে আপনার স্বদেশ প্রত্যাবর্তন ডেফিনেটলি নতুন একটি মাত্রা কিন্তু যোগ করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও হয়তো পুনর্বিবেচনা করতে হতে পারে টাইম ফ্রেমটা। এখন এই কবে হবে এই নির্বাচন, ডি-ডে এবং তার জন্য যে রোড ম্যাপ, নানান ডিলিডালি করে এখন পর্যন্ত আমাদের মাননীয় সরকার প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ইউনূস, তিনি তার যে উপদেষ্টাবৃন্দ কিংবা তার মুখপত্র, তারা কেউই কিন্তু এই ধোঁয়াশাটা এখন পর্যন্ত দূর করতে পারেননি বা চাননি। সর্বশেষ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন মাননীয় সরকার প্রধান, তিনি সেই পুরনো দিনের দেয়াল ঘড়ির পেন্ডুলামের মতো ডিসেম্বর জুন এর মধ্যে, এই কন্টিনামের মধ্যে সীমায়িত করেছেন। আবার আমাদের আইন উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, তিনি বলেছেন যে জুন বলে জুনে না হয়ে ডিসেম্বরের কয়েক মাস পরেও তো হয়ে যেতে পারে, এরকমভাবে একটা প্রবোধ দেওয়ার চেষ্টা করেছেন। শুরুতে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা কক্সবাজারে গিয়ে কিন্তু ইঙ্গিতটা প্রথমেই দিয়েছিলেন যে শেখ হাসিনার সরকার যেহেতু পরিব্যাপ্ত হওয়ার কথা 2029 পর্যন্ত, তো সেই হিসেবে শেখ হাসিনা আপনার 7 মাস 5 দিন তার টেনিওর অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন। তারপরের বাকি সময়টা তো লেজিটিমেটলি তাদেরই। আর আমাদের মাননীয় আরেকজন উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি বলেছেন, কে বলেছে আমরা নির্বাচিত নই, মানে এই সংজ্ঞা নিয়েও একটা ডিবেট তৈরির চেষ্টা আমরা লক্ষ্য করেছি। আর এর পাশাপাশি আপনার যেই চিন্তাটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বিব্রত করেছেন, যে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ধরে জনগণ চায়, প্রত্যাশা করে, এবং এই প্রত্যাশাটার সূত্রপাত ঘটেছে কিন্তু ঈদের জামাতে মুসল্লিদের আহ্বানে পুলকিত বোধ করবার কারণে। এবং এটি এখন অনেকেরই মধ্যে পরিব্যাপ্ত, এবং সেই হিসাবে চিন্তা করলে রোডম্যাপটা এরকম হতে পারে যে 2029-এ গিয়ে আপনার একটা গণভোট আয়োজন করা যেতে পারে, এবং গণভোটের উপর ভিত্তি করে আপনার গণপরিষদ নির্বাচন আয়োজন হতে পারে, এবং সেটি নেপালের মতো 2 টার্ম, মানে 5-5-10 বছর, এখানে 5 বছর, 15 বছরের একটা লম্বা পথ পরিক্রমা। আপনি মনে করেন বাংলাদেশে বিএনপি সহ যারা নির্বাচন চাইছে সেই রাজনৈতিক দলগুলো কেউ মানতে চাইবেন না, কেউ হিসেবে ধরুক কিংবা না ধরুক, এখনো তাদের একটা সমর্থক গোষ্ঠী আছে, আন্তর্জাতিক শক্তি, আঞ্চলিক শক্তিগুলো সবাই একটা অনির্বাচিত সরকারকে, এবং বাংলাদেশের মতো দেশ যেখানকার মানুষ রাজনৈতিকভাবে অনেক স্পর্শকাতর, সেখানে 29 কিংবা 27 কিংবা 26 ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া সম্ভব হবে, কিংবা জুন পর্যন্তই? মানে আপনার মন কলা খেতে তো কোনো অসুবিধা নেই, আপনি 2037 পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন, তারপর প্রয়োজনে 41 হতে পারে, যেহেতু উন্নত দেশ হিসেবে ঘোষণা করবার এই ক্রেডিটটা তো আর কাউকে দেয়া যাবে না, সেরকম একটা চিন্তাও কাজ করতে পারে। আপনার মাইক্রো ক্রেডিটের এই যে প্যাকেজটা দারিদ্র্য বিমোচনের জন্যই তো হাজির করা হয়েছে, নারী মুক্তির জন্যই তো হাজির করা হয়েছে। সুতরাং নতুন যে ডিবেটটা তৈরি হয়েছে আপনার নারী কমিশনের রিপোর্ট নিয়ে, সেইটা আরেকটা নতুন ধোঁয়াশা তৈরির মেরুকরণের দিকে নিয়ে যেতে পারে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের এই রাষ্ট্রের অভিভাবক দেশনেত্রী খালেদা জিয়াও তো একজন নারী, এবং যেই বিষয়গুলো নিয়ে ডিবেট শুরু হয়েছে তাকে তো একটা পরিষ্কার অবস্থান নিতে হবে। আর যাদের শক্তির উপর ভর করে এই সরকার ক্ষমতায় এসছে, মূলত অ্যান্টাই আওয়ামী লীগ ফোর্সেস,
তাদের মধ্যে লড়াকু আপনার অগ্রণী ভূমিকায় ছিলেন আমাদের এই যারা কনজারভেটিভ ফোর্সেস বলে চিহ্নিত ধর্মীয় আপনার তাগিদ থেকে যারা রাজনীতিতে এসছেন, আপনার মাওলানা সাহেবরাও, চরমনের পীর সাহেব, ইসলামী আন্দোলন, কিংবা আপনার মাওলানা মমিনুল হক, কিংবা আপনার জামাতে ইসলামী বাংলাদেশ, কিংবা ওটা তো আমাদের চরমনের ইসলাম, তারপর আপনার এবি পার্টি, তারা কম বেশি যেই বয়ানগুলো হাজির করছেন সেটা এনসিপির কথা আপনি বলতে পারেন, তারাও পার্শিয়ালি কেউ কেউ ব্যক্তিগতভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে এটা বলা যাবে যেখানে দলের নেতারা, গুরুত্বপূর্ণ নেতারা গিয়ে মঞ্চে গিয়ে কথা বলছেন, সেটা তার ব্যক্তিগত মতামত কি বলা যাবে? দল তো অস্বীকার করছে না। দেখুন, এটা তো নতুন একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি। জাল ফজলুর রহমান সাহেব যে আহ্বান জানালেন, একটা কমিশনের প্রধান, তিনি পরে বলা হলো তার একান্ত ব্যক্তিগত অভিমত, তাও তিনি বলছেন না, কিন্তু বলছে আমাদের সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এই যে নতুন নতুন মাত্রা সব যুক্ত হচ্ছে এই সর্বশেষ দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের শাসনামলে, তা সবার জন্যই কিন্তু ফুড ফর থট প্রদান করছে। তো সেই জন্যে এখন আপনার যা কিছুই শুনছি, দেখছি, বুঝবার চেষ্টা করছি এবং অবাক আর হচ্ছি না। মিস্টার সোহরাব হাসান, আপনি শুনছিলেন, অবাক হচ্ছেন কিনা আমি জানি না, বাট নিশ্চয়ই কিছু বলবার আছে ওনার কথা প্রেক্ষিতে। অবাক না হলেও হতাশ তো হচ্ছে। গত বছর জুলাই আগস্টে যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন, সমর্থন করেছেন, তা সেই সময়ের উদ্দীপনা, সেই সময়ের আশাবাদ, প্রত্যাশা আজকে অনেকটাই কিন্তু ফিকে হয়ে গেছে, ফিকে হয়ে আসছে। আপনি যে ডানপন্থার কথা বললেন, বা এক ধরনের ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠার, সেটা কিন্তু জুলাই আগস্টে এরকম ছিল না। বরং যারা ইসলামী দলগুলোর নেতাকর্মী এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তারা কিন্তু নিজেদের পরিচয় ভুলে, মানে পরিচয়কে আড়ালে রেখে, অর্থাৎ তারা গণতন্ত্রের প্রতিষ্ঠাই ছিল মূল লক্ষ্য, এটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবসান। আপনি অনেকগুলো কথা বলেছেন, সরকার কি চায়, কি করতে পারবে। তা আমার মনে হয় যে এই সরকারের ভিত্তি খুব জোরালো নয়, খুব শক্তিশালী নয়। জনগণ তো সরকারের শক্তি, কিন্তু জনগণ থেকে সরকার কিন্তু অনেকটা দূরে সরে গেছে। দূরে সরে গেলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, নিরাপত্তা দিতে পারেনি। এটা হচ্ছে মানুষের প্রথম মৌলিক। খাদ্যের চেয়েও নিরাপত্তাটা মানুষ মনে করে, যে কারণ খাদ্য ভাবে যে সরকার কোনো সরকারি খাদ্য দেবে না, খাদ্যটা নিজেকে জোগাড় করতে হবে, নিরাপত্তাটা সরকার দিতে হবে, কারণ রাস্তায় আক্রমণের শিকার। এক্ষেত্রে সরকারের বেশ দুর্বলতা। আপনি গত এক সপ্তাহে কতগুলো এ ধরনের সংঘবদ্ধ সহিংসতার ঘটনা ঘটেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে নারীরা এর শিকার হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক যারা, এবং এটা তো বলা হচ্ছে যে কিশোর গ্যাংদের যে তৎপরতা, এটাও কোনো রাজনৈতিক শক্তি তাদেরকে ব্যবহার করছে, এবং অনেক ক্ষেত্রে, এবং যেটা ভয়ের ব্যাপার, যে অনেক ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারাও শিকার হচ্ছেন বিভিন্ন জায়গায়, যে তাদেরকে সুতরাং একটা যখন ললেসনেস, অর্থাৎ আইনহীনতার পরিবেশ যখন তৈরি হয়, তখন কে নিরাপদ কে অনিরাপদ এটা বলা কঠিন। এ কারণেও মনে করি যে সরকারের উচিত যত দ্রুত সংস্কার করতে হবে, যে দ্রুত সংস্কারগুলো করে যতটা তারা করতে পারেন। এখন মাসে কোন সংস্কারটা তারা করেছেন গুরুত্বপূর্ণ, যেটা সিগনিফিক্যান্ট, এবং অনেকগুলো কমিশন করেছেন। কমিশনের রিপোর্ট দেওয়া তো সংস্কার নয়, সংস্কার তো কার্যকর করার একটা বিষয়। সেই অ্যাকশনটা কি? না, সেটি আমাকে একটা সিগনিফিক্যান্ট বলেন, যে এখন বলা হতে পারে যে না, জাতীয় ঐকমত্য কমিশন তো কাজ করছে। এই ঐকমত্যের প্রয়োজন নেই, এমন অনেক ইস্যুজ আছে যেগুলো নিয়ে সংস্কার করলে কোনো দল আপত্তি করতো না। ধরা যাক মিডিয়া রিফর্মস কমিশনের প্রস্তাবনা, বা ধরা যাক হোয়াইট পেপার কমিশনের প্রস্তাবনা, এগুলো অ্যাকশনে গেলে কোনো দল আপত্তি করতে নির্বাচন এবং রাজনৈতিক দল, রাজনীতি সংশ্লিষ্ট বিষয়ের বাইরে সবগুলোই
এই যে গতকাল সবাই অ্যাপ্রিশিয়েট করছে, গতকাল কিন্তু কোনটা স্বাস্থ্য তারা- সংস্কার কমিশনের রিপোর্ট দিল, এটা তো অসাধারণ রিপোর্ট বলবো। যে তারা যেটা যে বাজেটের 15% স্বাস্থ্য খাতে ব্যয় করা, তাহলে তো বাংলাদেশে অবশ্যই বাংলাদেশের রোগীদের বাইরে যেতে হবে না, বাংলাদেশে এমন স্বাস্থ্য সেবায় এমন কাঠামো করা যাবে, তো সূচনাটা করা। আমরা দেখতে চাই যে এটা বাস্তবায়ন কতটা। আপনি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কথা বলেছিলেন, অর্থনীতি ক্ষেত্রে আরও কিছুটা যদি বলেন, ব্যাংকিং খাতে একটা শৃঙ্খলা আনার চেষ্টা হয়েছে, এবং সেটা হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আগ্রহের কারণেই বা অর্থ উপদেষ্টা। অন্য ক্ষেত্রে খুব দেখি না। শিক্ষায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এবং প্রাথমিক শিক্ষায় একটি পরামর্শ কমিটি করা হয়েছিল, সেই কমিটি যে রিপোর্ট দিয়েছে সেটা বাস্তবায়নের কোনো লক্ষণ নেই, এবং শিক্ষকরা কিন্তু আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। নারী সংস্কার কমিশন নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু বিতর্কটা যারা তৈরি করেছেন তারা কিন্তু সবসময় বিতর্ক তৈরি করেন। আর আওয়ামী লীগ আমলে যখন নারী উন্নয়ন নীতিমালা ঘোষণা করেছে, নীতিমালা এবং সুপারিশে তো আইন না, কোনো আইন হলে তার বিরুদ্ধে। এবং দেখুন 6 জন, আমি মনে করি যে 6 জন নারী, তার মধ্যে এনসিপির 3 জন সদস্য ছিলেন, তারা রিট করেছেন। তাহলে যারা মনে করেছেন, আহত হয়েছেন এই নারী সংস্কার কমিশনের রিপোর্ট, তারা আদালতে যেতে পারতেন, কিন্তু প্রকাশ্যে হুমকি দেওয়া, প্রকাশ্যে চ্যালেঞ্জ করা এবং তাদের গ্রেপ্তার দাবি করা, আমি তো মনে করি সরকারের এই যে নিরাপত্তা কিন্তু এক ধরনের সম্মতি, যে তাহলে কি তারা যারা এর বিরুদ্ধে আন্দোলন করেছে, সরকার কমিশন করেছে, সরকার সেই কমিশনের রিপোর্ট নিজের কাছে নিয়েছে, মানে গ্রহণ করেছে, এবং তার বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে সরকার কিছু বলছে না। তাতে এটাকে আপনি যা বললেন যে এই সরকারের কি এইসব কমিশন বাস্তবায়নের কোনো উদ্যোগ আছে না, এটা শুধু কমিশন করা এবং রিপোর্ট জমা দেওয়া? আমরা অতীতে অনেক সরকারের সময় দেখেছি অনেক ভালো ভালো রিপোর্ট জমা হয়েছে, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। এই শঙ্কা এবং এই প্রশ্নগুলো তো আসেই। গণমাধ্যম কমিশনের কথা বলেছেন, অবশ্যই গণমাধ্যমে যে অরাজকতা চলছে, যে দুর্নীতি চলছে, যে এক ধরনের দখলদারি চলছে, তার বিরুদ্ধে এই সরকারের কোনো অবস্থান থাকবে না কোনো? জি, আমরা যখন গণমাধ্যম নিয়ে কথা বলছি এবং বিএনপি নিয়ে আলোচনা করছিলাম, আপনি জানেন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান একটা পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে অনেক ভালো ভালো কথা প্রফেসর কলিমুল্লাহ যেমনটা আশার জায়গা নিয়ে শব্দ ব্যবহার করছিলেন, অন্য প্রসঙ্গে কথা হচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে বিএনপি চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ারম্যানকে কেন্দ্র করে একটা কার্টুন ব্যঙ্গাত্মক চিত্র তিনি পোস্ট করেছেন, তার পোস্টের মধ্যে আছে, যেটা খুব আনইউজুয়াল। আমাদের এখানে তো কার্টুন বন্ধই হয়ে গেছে। তো আপনি কিভাবে দেখেন এটা? আমি সেই কার্টুনটা দেখিনি, সুতরাং আমি কার্টুনটার ব্যাপারে 2009 সালে তারেক রহমানকে ক্রাউন পরিয়ে দিচ্ছেন বেগম জিয়া, মানে এরকম একটা কার্টুন। যাই হোক, কাউন্সিল কথা হচ্ছে যে ক্ষমতার বাইরে থেকে এক ধরনের অবস্থান নেওয়া এবং ক্ষমতার ভিতরে বা ক্ষমতায় যে এক ধরনের অবস্থান, এটা হচ্ছে আমি মনে করি যে এই বিষয়ে পরিষ্কার করা। তিনি আশ্বস্ত করেছেন দেশবাসীকে যে তারা ক্ষমতায় এলে গণমাধ্যম নির্বিঘ্নে নির্ভয়ে লিখতে পারবে, বলতে পারবে। এটি আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু একই সঙ্গে যদি তিনি কথাটা বলতেন, গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী যে আইনগুলো আছে, এই আইনগুলো আমরা বাতিল করব, এই আইনগুলো বাতিল বা সরকারের কাছেই দাবি জানাতেন। এখন তো অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতেন একজন রাজনৈতিক দলের কী বলে দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে। মানে আমাদের রাজনীতিকদের কথা এবং কাজে মিল খুব কম, এবং তারা এক ধরনের জনগণকে ফাঁকি দিতে চান। আমি এটা তারেক রহমানের কথা বলছি না, আমি বলছি সার্বিকভাবে। এমনকি অন্তর্বর্তী সরকারের যাদের আমরা অন্তর্বর্তী সরকারে যারা আছেন, তারা চেয়ারের ওপাশে থাকতে কি কথাবার্তা বলেছেন, কী নিয়ে আন্দোলন করেছেন, সেটা পরিবেশ থেকে নদী থেকে মানবাধিকার, এবং মানবাধিকার থেকে গণমাধ্যমের সুরক্ষা। কিন্তু এখন তাদের মধ্যে এক ধরনের নির্লিপ্ততা লক্ষ্য করা যাচ্ছে, কোনো অ্যাকশন নেই। সুতরাং আমি মনে করি যে আমরা এক ধরনের মানে চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে আবার সামনেও এক ধরনের হতাশাজনক চিত্র দেখতে পাচ্ছি। তা নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে তা নয়। তাই নির্বাচনে একটা গতি, যেমন অর্থনীতির ক্ষেত্রে খুবই বেশ হতাশাজনক চিত্র এবং হতাশাজনক খবর এসেছে। আমরা
মার্চ মাসে রেকর্ড সংখ্যক বৈদেশিক কি বলে প্রবাসী আয় এসেছে এবং আমরা খুবই আনন্দিত হয়েছিলাম, কিন্তু এপ্রিলে কিন্তু সেটা কমে গেছে, কারণ মার্চ ওটা ছিল ঈদকে সামনে রেখে, হয়তো আবার আগামী ঈদের আগে আসবে, কিন্তু সার্বিকভাবে এবং তৈরি পোশাক রপ্তানির আয় কিন্তু কমে গেছে। এই দুটো তো আমাদের অর্থনীতির দুটো বড় ভিত্তি। আর তৃতীয় কৃষির বিষয়ে কিন্তু বেশ এই সরকার খুব নজর দিচ্ছে বলে মনে হয় না। যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তাকেই আবার কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই দুটো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, এটা 24 ঘন্টার কাজ, 24 ঘন্টা তাকে তৎপর থাকতে হয়। এবং তিনি নিজেও দেখিয়েছেন যে রাত 3টার সময় তিনি পুলিশ স্টেশনে গিয়েছেন, মানে তাকেই আবার কৃষি মন্ত্রণালয়ের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ এবং সারা দেশে যার নেটওয়ার্ক, সারা দেশে যার কাজ। ইভেন আপনি জ্বালানি মন্ত্রণালয়, রেলওয়ে মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয় সব একজনের কাছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। হ্যাঁ, জ্বালানি মন্ত্রণালয়ে যদিও বলবো যে দৃশ্যমান আমরা অগ্রগতি দেখছি না, তবে কিছু কিছু ক্ষেত্রে, এবং তিনি যখন আমলা ছিলেন তিনি দক্ষ আমলা হিসেবে পরিচিত ছিলেন, সৎ আমলা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু তিনি তো একা মন্ত্রণালয় চালান না, এর মধ্যে এই যে গত 15 বছর বা তারও আগে দীর্ঘ সময়ে যে অনিয়ম দুর্নীতি চলে আসছে, যে সিস্টেমেটিক দুর্নীতি, সেটা বন্ধে তিনি কী পদক্ষেপ নিয়েছেন, এটা প্রশ্ন। আমরা তো এই সরকার আসার পর শুনলাম যে অনেকগুলো চুক্তি বাতিল হবে, কিন্তু কোনো চুক্তি বাতিল হয়নি। তার মানে বাস্তবতা কিন্তু খুব রূঢ়, কঠিন। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, দেখুন, স্টেটক্রাফট চালানো সহজ নয়। আমাদের সৌরভ ভাই সর্বশেষ যে বাক্যটি তৈরি করলেন তাতে এর ইঙ্গিত খুঁজে পাওয়া যায়। এখন আপনি এই যে এক ধরনের ব্যাকআপ অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কৃষি মন্ত্রণালয় যায় না, এটা আপনাকে বুঝতে হবে। এখন লোকের কি অভাব আছে? আপনার এই পরিষদ কি আরও এক্সটেন্ড করা যায় না? যোগ্য লোকের তো অভাব নেই দেশে, এক। দ্বিতীয়ত, আপনার এই যে মিসম্যাচ, এটার জন্য কিন্তু আলটিমেটলি জনগণকে মূল্য দিতে হবে। আপনি একবার এমন না যে অচলায়তনের মতো শপথ পড়িয়ে দিয়েছেন, সুতরাং রিশাফল হচ্ছে না, তা তো নয়। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, অবসরপ্রাপ্ত মাস্টার ফরমার জেনারেল, তাকে তো প্রথমেই হোঁচট খাইয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাট, তারপরে বস্ত্র, তারপরে নৌ পরিবহন, মানে 3 দফায় তাকে কিন্তু টুপি বদল করতে হয়েছে। তো সেখানে এই যে বিষয়টি আমরা নিয়ে আসলাম ফোরফ্রন্টে, স্বরাষ্ট্র সঙ্গে কৃষির এই যে মেলবন্ধন ঘটিয়ে দেয়া হলো, এখানে আপনার বিচ্ছেদের ব্যবস্থা করলে সমস্যা কোথায়? এখন আমরা এই যে শোগুলোতে অ্যাটেন্ড করি, ফুড ফর থট আপনি হাজির করেন পিপল অ্যাট লার্জ, সবার জন্যে, সঙ্গে যারা ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তারাও তো বিষয়গুলো কগনিজেন্সি নিতে পারেন। আর তা না হলে ব্যাপারটা দাঁড়াবে এটা অরণ্য রোদনের মতো। এখন রুটিন রিচুয়ালের মতো তারা অ্যালাউ করছেন, আমরা যা ভালো মনে করছি বলছি, কিন্তু উদ্দেশ্যটা কি? এই কথাগুলো যাতে একটা মূল্য থাকে এবং কগনিজেন্সে নেওয়া হয়, এবং তাহলেই বুঝবো যে আমরা যে রিফর্ম এফোর্টগুলো কার্যকর করবার জন্যে তাদের আন্তরিকতা আছে। এবং বিষয়টা যদি এমনই দাঁড়ায় যে তাদের দায়িত্ব কনসালটেন্সি রিপোর্টের মতো এই রিপোর্টগুলো হাজির করা এবং সেগুলো শেলভড হয়ে গেল, ভবিষ্যতে আমাদের মতো একাডেমিক যারা গবেষণা করবেন তাদের রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে কাজে লাগবে, আর এইগুলো তৈরি করবার জন্যে খরচ হলো জনগণের, করদাতাদের টাকা। এখন এটা জাস্টিফাই করা কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়াবে। আর সেজন্যেই একটা রোড ম্যাপ খুব জরুরি, এবং সেটা স্বপ্রণোদিত হয়েই তাদের দেয়া উচিত। আপনার ওই চাপে পড়ে বাধ্য হয়ে যদি
সেটা তারা দেন, তাদের জন্য খুব একটা গ্রেসফুল। আপনারা যখন দুজনেই রোডম্যাপের কথা বলছেন, তখন দেখা যাচ্ছে যে সরকার একটা তো হচ্ছে এই ধরনের সরকার রুটিন ওয়ার্কই করবার কথা, কিন্তু যেহেতু একটু দীর্ঘমেয়াদে থাকছে তাদের অনেক কিছু এবং সংস্কার নিয়ে তারা কাজ করছেন, কিন্তু এমন কিছু সিদ্ধান্ত তারা নিচ্ছেন যেগুলো নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি হচ্ছে, নানা রকমের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে। যেমন ধরা যাক মিয়ানমারের রাখাইনে করিডোর দেবার যে সিদ্ধান্ত, মানবিক সহায়তা পৌঁছে দেবার জন্য, আপনি কীভাবে দেখেন? এটি নিয়ে নানা রকমের বক্তব্য আছে এবং এটা আবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না অনানুষ্ঠানিক সিদ্ধান্ত, এটা কি চুক্তি হবে না ভার্বাল এগ্রিমেন্ট হবে, এগুলো এক একজন এক এক রকম কথা বলছে। এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবার অনেক রকমের অনেক কর্মকর্তা, অনেকেই দায়িত্বপ্রাপ্ত, তার বাইরে তো আবার স্পোক্স পারসন আছেন কিছু আনঅফিসিয়াল, সো কোনটা অফিসিয়াল কোনটা আনঅফিসিয়াল বোঝাও মুশকিল। সো আপনি কি মনে করেন? এবং এখানে এটাও বোঝা দরকার যে এই নিরাপত্তার ইস্যু নিয়ে যখন আমরা আলোচনা করছি, আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এইসব সিদ্ধান্তের কোনো যোগসূত্র আদৌ আছে কি না, বা তারা এটা জানেন কি না, বা তাদেরকে কতটা বিবেচনার মধ্যে নেওয়া হয়েছে? দেখুন, অ্যাপারেন্টলি বা আপাত মূল্যে যতটা মানবিক মনে করা হচ্ছে, বিষয়টা অতটা মানবিক চেহারার নয়। জিও পলিটিক্স ইনভলভড এখানে, রিড্রয়িং অফ দ্য ম্যাপ, গ্লোবাল ম্যাপ যে ফেনোমেননটির কথা আলোচিত হচ্ছে, তার সঙ্গে এর একটা সংশ্লেষ আছে, এবং স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স কতদূর পর্যন্ত বিস্তৃত হবে বা কতদূর পর্যন্ত সংকুচিত হবে, তার একটা আপনার থিয়েটারে পরিণত হয়েছে এই অঞ্চল। চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের অ্যালাই। বাট আমার সোর্স আমি জানি না, বা হয়তো বা তথ্য ঠিক নাও হতে পারে, কিন্তু আমি মোটামুটি এখন পর্যন্ত কনফিডেন্ট যে আমার এই তথ্য সূত্র ঠিক আছে যে এই বিষয়ে জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্র কোনো অ্যাডভাইস, পরামর্শ, রিকোয়েস্ট করেনি বাংলাদেশ গভর্নমেন্টকে। অন্যান্য শক্তি করে থাকতে পারে এবং আমার কিছু ধারণা আছে, বাট যেগুলো আমি শতভাগ নিশ্চিত আমি সেটা আলোচনায় আনতে চাই না। আমাদের যে পড়াশুনো, তারপর বিচরণ, সবই কিন্তু পাশ্চাত্য যে ওয়ার্ল্ড তার সঙ্গে যুক্ত, কিন্তু এর বাইরে যে আরেকটা পৃথিবী আছে, রাশিয়ান ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, সেটা কিন্তু আমরা কখনোই বিবেচনায় নেওয়ার চেষ্টা করিনি। আপনার খেয়াল করে দেখেন, আমাদের মাননীয় সেনাপ্রধান সম্প্রতি রাশিয়া গিয়েছিলেন। পুতিন মহোদয় ভারতে আসবেন বা এসছেন, এরকম একটি অবস্থা এখন প্রিভেল করছে। এবং পুতিন মহোদয় যে জানানটা দিয়েছেন যে পাকিস্তান যদি ভারত আক্রমণ করে বসে, তাহলে তিনি পাকিস্তান ধ্বংস করে দেবেন, একই রকমের বাক্য কিন্তু ট্রাম্প মহোদয় উচ্চারণ করেছেন। দুইজনই দাবি করেছেন ভারত তাদের বন্ধু বা বন্ধু রাষ্ট্র হিসেবে তারা বিবেচনা করেন। এখন এখানে আপনার চীনের একটা বড় স্টেক আছে, কারণ মিয়ানমার তাদের ক্লায়েন্ট স্টেট দীর্ঘদিন ধরে, আর পুরনো ঐতিহ্যের অংশ হিসেবে ইন্ডিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের ক্লায়েন্ট স্টেট ছিল, সে লিগেসি এখনও তারা বহন করছে। তো এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সবচাইতে দুধে অবস্থানে ভূমিকা পালন করে অভ্যস্ত। তারা কখনোই নিজ থেকে তাদের অবস্থান পরিষ্কার করে না, সঙ্গত কারণে। তাদের অ্যালাই যারা মিত্র, আপনার ন্যাটো জোটভুক্ত দেশগুলো, কিংবা আপনার ইসরায়েল, কিংবা আপনার আনজুসের তাদের যারা বন্ধু অ্যালাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ভারত, তাদের মাধ্যমে তারা তাদের বার্তা কার্যকর করবার চেষ্টা করেন, পলিসি ডিকটাম কার্যকর করেন। তো এখানে আসলেই কিন্তু এই যে রাখাইন, চীন, এই দুই যে প্রভিন্স আমাদের সীমান্ত সংলগ্ন, এখানে খুব অশান্ত একটি অবস্থা কিন্তু বিরাজমান। রাখাইনে প্রায় দুর্ভিক্ষ অবস্থা চলছে। এখন ধরুন, যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছে যে জনগোষ্ঠীর এই আরাকান আর্মি, তাদের তো সীমাবদ্ধতা আছে, রেশন তাদের প্রয়োজন হবে, খাদ্য থেকে শুরু করে আপনার ভোজ্য তেল, খনিজ তেল,
তারপর আপনার ঔষধ সামগ্রী, এগুলো সবই কিন্তু মানবিক কোটিং সম্পন্ন আইটেম। আর এর পেছনে বা পাশাপাশি আপনার যুদ্ধ পরিচালনা করবার জন্যে গোলা বারুদ, রসদ, তারপরে আর্মস, এই বিষয়গুলো কিন্তু যদি মীমাংসায় আসতে চান আপনি এই কনফ্লিক্টের বেলিজারেন্ট দুই পক্ষের আছে, এটা এনশিওর করতে, কারণ গোলা বারুদ ফুরিয়ে গেলে আপনার নিশ্চয়ই 65-র পাক ভারত যুদ্ধের কথা মনে আছে, 17 দিনের যুদ্ধ গোলা বারুদ নেই বলে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল দুই পক্ষেরই। মার্কিনিরা সিদ্ধান্ত নিলেন কাউকেই তারা গোলা বারুদ দেবেন না। তো সেরকম একটা অবস্থায় কিন্তু উপনীত হতে পারে, এবং সেটি কাম্য নয়। আর আপনার এখানে আরাকান আর্মির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি জাতীয় স্বার্থে, যেটি আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এবং মাননীয় নিরাপত্তা উপদেষ্টা জানান দিয়েছেন প্রেসকে। কিন্তু তারা কিন্তু আমাদের যে কনসার্ন এই মুসলিম রোহিঙ্গাদের ক্ষেত্রে কোনো রকমের হামদর্দি দেখাচ্ছে না, এবং সর্বশেষ যে পারসিকিউশনটা শুরু করেছে নতুন করে কিন্তু রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের একটা ঢল শুরু হয়েছে। তো ফলে মিয়ানমারের সেন্ট্রাল গভর্নমেন্টই বলুন বা আপনার আরাকান আর্মিই বলুন, আমাদের জাতীয় স্বার্থ কিন্তু রক্ষিত হচ্ছে না। কিন্তু তৎসত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের তাগাদার কারণে আমরা এখানে মাথা দিচ্ছি। আমাদের সঙ্গে স্থলযুদ্ধ করবার জন্যে হয়তো প্রয়োজন মতো স্পেস আমরা পাবো না, কারণ মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের এখন আর তাদের টেরিটরির সঙ্গে কোনো হয়তো সীমান্ত নেই ডিফ্যাক্টো সেন্সে, কিন্তু বিমান হামলা তো হতে পারে। তারা কিন্তু ইতিমধ্যে তাদের কনসার্ন ব্যক্ত করেছে, এবং তাদের এয়ার সুপিরিয়রিটি আছে, নেভাল সুপিরিয়রিটি আছে, একটা নৌযুদ্ধও কিন্তু হয়ে যেতে পারে। একবার প্রায় মুখোমুখি অবস্থানে আমরা চলে গিয়েছিলাম 111 সরকারের সময়, সেই রিগ বসানো টসানো নিয়ে। সমুদ্র সীমা তখনও কিন্তু অমীমাংসিত ছিল। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা যাতে কগনিজেন্সে নেই এবং অন্যের জন্য মানবিক হতে গিয়ে নিজেরা যাতে মানবিক কনসার্নে পরিণত না হই, সেটাও কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। না, এই পুরো বিষয়টাই সরকারের যে নীতি পরিকল্পনা, মানে পররাষ্ট্র নীতি, আমার মনে হচ্ছে যে কোথায় গোলমাল আছে, বড় ধরনের গোলমাল আছে। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বাস দিলেন যে যে রোহিঙ্গা বাংলাদেশে আছে তাদের মধ্য থেকে 1,80,000 রোহিঙ্গাকে আমরা ফেরত পাঠাতে পারব। এবং তিনি তো জাতিসংঘ মহাসচিবের সামনেও বললেন যে তারা আগামী ঈদ মিয়ানমারে করবে। তো আমি বুঝি না, প্রধান উপদেষ্টা হয়তো খুব স্বপ্নবান মানুষ, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিজ্ঞ কূটনীতিক আছেন না, পররাষ্ট্র উপদেষ্টা, এমনকি যে হাই রিপ্রেজেন্টেটিভ, বাস্তবতা তারা জানেন না বা তারা বোঝেন না। তারা কি করে বললেন এই 1,80,000 রোহিঙ্গাকে পাঠানোর কথা যখন বলা হচ্ছে আগামী 1 বছরের মধ্যে, তখন 1,20,000 না 30,000 রোহিঙ্গা নতুন করে প্রবেশ করেছে। মানে মূল সমস্যা হচ্ছে যে রোহিঙ্গাদের প্রবেশ বন্ধ করা এবং এদের ফেরত পাঠানো। তার ব্যাপারটা কিরকম হতে পারে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে এখন আর একক নেতৃত্ব নেই, নেতৃত্বের মধ্যে ঝামেলা আছে, এটা একটা প্রশ্ন। অথবা এটাও হতে পারে যে তার উপর মহল থেকেই আসলে সবকিছু নিয়ন্ত্রণ করবার একটা চেষ্টা আছে, অন্য কারো ইচ্ছে বাস্তবায়ন, স্বপ্ন বাস্তবায়ন, যেখানে আসলে যাদের কথা আমরা আলোচনা করছি তাদের আসলে না। এই কথাটা তো অনেকেই বলেন যে এই ধরনের কূটনৈতিক মহলে এই আলোচনাটা আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কে চালাচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা না অন্য কেউ? কারণ পররাষ্ট্র আপনি দেখেছেন যে থাইল্যান্ডের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা প্রায় প্রান্তিক অবস্থায় ছিলেন, মানে তাকে আমরা দেখা যায়নি। একটা দেশের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি তো পররাষ্ট্র মন্ত্রী তিনি প্রধান উপদেষ্টার পর তার অবস্থান থাকবে এবং পররাষ্ট্র বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন বা তিনি মুখপাত্রের দায়িত্ব পালন করবেন, কিন্তু আমরা সেখানে দেখলাম না। এটি একটি। তারপর হঠাৎ দেখলাম যে যিনি হাই রিপ্রেজেন্টেটিভ, জানি না একটু বাংলা নেই বলে কি এরকম ইংরেজি শব্দ আমরা ব্যবহার করছি, আপনার ইউরোপীয় ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে,
ইউরোপিয়ান ইউনিয়ন তারও তো একটা বাংলা আছে, মানে চিফ অ্যাডভাইজারে যদি বাংলা হতে পারে, এটা বাংলা হবে না কেন? আমরা বলি যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি, বা তিনি কি বলে উচ্চ প্রতিনিধি। আচ্ছা, কথা হচ্ছে যে তারপর আবার তাকে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আরে অনেকগুলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো, যেটা অবশ্য আমাদের আবার তাকে প্রথমে ছিল রোহিঙ্গার জন্য, পরে আবার আমরা দেখলাম যে অন্য আরেকজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তা সুতরাং এক ধরনের মানে কি বলবো যে এক ধরনের এলোমেলো অবস্থা চলছে, নেতৃত্ব কার হাতে এটা আমরা জানি না। এবং এক্ষেত্রে জনগণ কিন্তু খুবই অনিশ্চয়তা আছে, ধোঁয়াশায় আছে যে পূর্ব সীমান্তে এক হচ্ছে বাংলাদেশ সীমান্ত তো অস্থির, পূর্ব সীমান্তে কোনো রকম যেটি ডক্টর করিমুল্লাহ বলছিলেন যে যদি যুদ্ধ লেগে যায় বা যুদ্ধ অবস্থা তৈরি হয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বে তারা কি এটা জানেন না যে সেখানে এরকম একটা করিডোর করতে হলে যে স্থিতিশীল পরিস্থিতি দরকার, যে সবাই চার পক্ষকে এক হতে হবে, সেই পরিবেশটা নেই সেখানে যেহেতু তারা আইনানুগ সরকার, আমরা নেপিডো সরকারকে অস্বীকার করতে পারবো না। আবার যেহেতু আমাদের সীমান্তবর্তী এলাকা আরাকান আর্মির দখলে, তাদের সাথে কিভাবে যোগাযোগ, এবং সরাসরি যোগাযোগ করলে তো মিয়ানমার যুদ্ধ ঘোষণাও করতে পারে। তো এটাও তো বিষয়। আমি গণমাধ্যমে দেখছিলাম যে এটা জাতিসংঘের মাধ্যমে করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, এবং আপনি যে তথ্য দিলেন সেটা তো আরও উদ্বেগের বিষয়। যদি জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের এখানে কোনো ভূমিকা না থাকে, তার কার ভূমিকা আছে, এটা তো প্রশ্ন। ডক্টর করিমুল্লাহ বলছিলেন যে অন্যদের ভূমিকা বলছিলেন। আমার মনে হয় না যে এখানে রাশিয়া অথবা রাশিয়ার মাধ্যমে ভারত এখানে কোনো ভূমিকা নিচ্ছে, এবং যদি ভূমিকা নিয়ে থাকে এখানে ভারতেরও তো বিপদ, কারণ ওই সীমান্তবর্তী ভারত এবং যে আরাকান আর্মি তো ভারত সীমান্তে যে আমরা এরকম একটা ধারণা করতে পারি কিনা যে এগুলো আসলে বাইরের থেকে করে এই সরকারটা, যেহেতু তারা দীর্ঘমেয়াদে থাকতে চাইছে এবং ভেতর থেকে সবাই একটু ভদ্রতার পরিচয় দিচ্ছে, কোনো চাপ প্রয়োগ করছে না, সো তাকে সরিয়ে ফেলবার উপায় হচ্ছে নানা রকমের সমস্যা তৈরি করা এবং ক্যাওয়াস কনফিউশন তৈরি করে দেওয়া, তার মধ্য দিয়ে আসলে। এবং আপনি বলছিলেন যে জনগণ থেকে অনেক দূরে সরে যাচ্ছে, তো এরকম এক একটা ঘটনায় আরো মানে এই সিদ্ধান্ত তো জনগণ থেকে অনেক দূরে সরিয়েছে। এই সিদ্ধান্ত ধরেছে জনগণ, সরকারের প্রতি অনেক সংশয় জেগেছে, পেছন থেকে কেউ কিছু করছে কিনা সেটা জানি না, কিন্তু সেটাও তো সরকারের সতর্ক থাকতে হবে, জনগণকে সতর্ক করতে হবে, সরকারের দায়িত্ব সেটা। কারণ এই 17 কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারের। তাদের 17 কোটি মানুষকে খাদ্য না দিতে পারলে নিরাপত্তার দায়িত্ব, যে বহিঃশক্তির কারো দ্বারাই যাতে আক্রান্ত না হয়। এবং চীনে প্রধান উপদেষ্টা চীন সফর করার পরে কিন্তু অনেকগুলো পররাষ্ট্র বিষয়ে আমরা অনেকগুলো ঘটনা দেখলাম। ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে কি হলো সেটাও তো আমরা জানি না। এরপর পাকিস্তানের পররাষ্ট্র সচিব এসেছিলেন, এবং এটি অনেক কূটনীতিক বলেন যে যেটি তার কাছে উপস্থাপন করা হয়েছে আর সেটি অপ্রত্যাশিত ছিল। এটি কারণ দুই দেশের সম্পর্কের স্বাভাবিক সম্পর্ক রাখার ক্ষেত্রে এটি তো প্রথমে অন্তরায় এটা সরকারের জানার কথা, এবং সেটাও আপনি যেটা বললেন যে সেটাও অন্য কোনো পক্ষকে খুশি করার জন্য কিনা, সবটা মিলে এক ধরনের কি বলে বিশৃঙ্খল অবস্থা, এক ধরনের কি করবে সরকার, কি কর্তব্য বিমূঢ় অবস্থা। এবং এটি বোধহয় আমাদের জন্য এক ধরনের শঙ্কা তৈরি করে সরকারের জন্য, জনগণের জন্য শঙ্কা তৈরি করে, মানে সরকারের জন্য। আর সরকার যদি দীর্ঘদিন থাকতে চায় তাহলে জনগণের সমস্যা, যতগুলো সমস্যা আছে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করবে। তাহলে মানুষ বলবে যে না, এই সরকার যেভাবেই আসুক তারা তো জনগণের সমস্যার সমাধান করছে, তার নির্বাচনে কি দরকার। এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে। যেমন রোজায় এখন বাংলাদেশের মানুষের খুব বেশি কিন্তু প্রত্যাশা না, খুব বেশি তারা চায় না কোনো সরকারের কাছে। জিনিসপত্রের দাম রোজায় একটু কমার কারণে অনেকেই বলছিলেন যে সরকার তো ভালোই চালাচ্ছে, কিন্তু রোজার পর দেখলাম আবার জনগণের আবার নিত্যপণ্যের দাম বাড়ছে। তার চেয়েও উদ্বেগের হচ্ছে সরকার এই যে মব ভায়োলেন্স বা আইন নিজের হাতে তুলে নেওয়া, এটাকে মোকাবেলা করতে পারছে না, এটাকে রোধ করতে পারছে না। এটা মানুষের মধ্যে, যারা প্রান্তিক মানুষ, যারা দুর্বল মানুষ, বিশেষ করে নারী, তারা কিন্তু খুবই নিরাপত্তাহীনতায় ভুগছে।
এবং এই নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট নিয়ে যে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের প্রচার হচ্ছে, তারা আরও বেশি কি বলে নিরাপত্তাহীনতায় ভুগছে। দেখুন, একটা স্টেলমেট অবস্থা, এবং এই অবস্থায় আসলে সবচেয়ে বড় যে কনসার্নটা বর্তমান সরকারের হওয়া উচিত সেটি হচ্ছে গ্রেসফুল এক্সিট কিভাবে তারা নিশ্চিত করবেন সেটি তাদের সবার জন্যেই হিতকর হবে। কারণ ঢুকলেন বাঘের মতো, বেরিয়ে গেলেন বেড়ালের মতো, এটি তো কাম্য হতে পারে না। অন্তত একটি মাত্র প্রাণী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, সান অফ দ্য সয়েল, তার কাছ থেকে আমরা তো ডেফিনেটলি এই পর্বতের মুশিক প্রসব কামনা করব না। এটা আমাদের আশাহত করবে। এবং যেই মুসল্লিরা তাকে চেয়েছেন যে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকুন, তারাই সবচেয়ে বেশি মন খারাপ করবেন। এবং আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সবাই লিবারেল ডেমোক্রেট হিসেবে চেনেন, জানেন। পশ্চিমা বিশ্বের সঙ্গে তার সখ্যতা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের, আরও বিশেষ করে বললে ডেমোক্রেটসদের সঙ্গে তার সখ্যতার কথা সারা পৃথিবীব্যাপী সর্বজন বিদিত। তিনি বাংলাদেশে একটা রাইট উইং ফোর্সেসের সঙ্গে ঘনিষ্ঠ, বা রাইট উইং ফোর্সেস তাকে চাইছে, আবার তিনি তাদের দ্বারা কিছুটা পরিচালিত হচ্ছেন বলে রাইট অর রং করিডোরে আলোচনা, পরিচালিত না হলেও প্রভাবিত বা প্রভাবিত। আপনি ভালো বাংলা জানেন, থ্যাংক ইউ সো মাচ। সো এটা এটা মানে এখানে এটার ব্যাখ্যা কি আসলে? আপনার অ্যাচিলাস হিল বলে না, গ্রিক মিথকথায় আছে, এটা হচ্ছে এরকম একটা বিষয়। আপনার এই নারী কমিশন এবং টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টরে পাবলিক ইউনিভার্সিটিতে একমাত্র নারী ভাইস চ্যান্সেলর বরিশাল বিশ্ববিদ্যালয়ে, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আবুল কাশেম ফজল হকের সুযোগ্য কন্যা, এবং যার ভ্রাতাকে আপনার খুন করা হয়েছে। এবং এই যে অভিজিৎ হত্যাকাণ্ড, তারপরে যে $5 মিলিয়ন বাউন্টি স্টেট ডিপার্টমেন্টের, এই বিষয়গুলো কিন্তু যুক্ত। এবং তাকে অপসারণের জন্যে লোকজন উঠে পড়ে লেগেছে। এবং আমরা প্রতিদিনই কিন্তু এখন পত্রপত্রিকায় বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের নজরে পড়ছে। এখন এই ব্যাপারটা যদি রিকনসাইল না করা যায়, ধরুন এই সরকার যদি একমাত্র নারী ভাইস চ্যান্সেলরকে অপসারণ করতে বাধ্য হয় এবং এই নারী কমিশনের যে প্রস্তাবনা বা পুরো কমিশন বাতিল করে দেয়, তাহলে আপনার যেই কারণে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু অর্ধাংশ কিন্তু গ্রামীণ নারী। রিকনসাইল করবেন কি করে? আসলে আমার ধারণা যে সমস্যাটা তৈরি হয়েছে শুরুতেই, আওয়ামী লীগ এর অপশাসন, দুর্নীতি এবং বিরোধী দলের প্রতি তার নির্যাতন, নিপীড়ন, এর বিরুদ্ধে তো মানুষ ক্ষুব্ধ হয়েছে, এর মধ্যে গণরোষ তৈরি হয়েছে এবং তারা চলে গেছে। কিন্তু 24কে যখন 71-এর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হলো, তখন কিন্তু সমস্যাটা হলো, তখন 71-এর যে চেতনা, 71-এর চেতনা মানে কি? 71-এর চেতনা তো গণতন্ত্র, 71-এর চেতনা হচ্ছে বৈষম্যহীন সমাজ, 71-এর চেতনা সামাজিক ন্যায় বিচার, 71-এর চেতনা ধর্ম অসাম্প্রদায়িকতা, ধর্ম নিরপেক্ষতা শব্দটি আমরা একটি বলি, সেটা না যে ধর্মীয় রাজনীতি বা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই করেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, 24 বছরের লড়াই। তো সুতরাং 24 বছরের লড়াইটাকে যদি আমি অস্বীকার করি, তখন ডানপন্থার উত্থান হবে। এই 71-এর বিরুদ্ধে যে শক্তি ছিল, সেই শক্তির প্রশ্রয় পাবে এবং পাচ্ছে। এটি আমি মনে হয় যে সরকারের যারা নীতি নির্ধারক, তারা এটা বুঝতে ভুল করেছেন, অথবা তারা এটি আমলে নেননি, যে কারণে সমস্যাটি ক্রমেই গভীর হচ্ছে।
হয়তো এমন পর্যায়ে এখন নারী সংস্কার নিয়ে বা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠছে, কালকে হয়তো এই পুরো যে আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছি, এই ভোট নিয়েও কেউ প্রশ্ন করতে পারে যে ভোট তো ইসলামে তো ভোট নেই, ধর্মে তো ভোট নেই, এবং নানা রকম কথা বলছে। সুতরাং এক ধরনের, যেটা আমি বলবো যে তথ্য উপদেষ্টা একটা কথা বলছিলেন, তিনি খুবই ধর্মভীরু মানুষ, তারপরও বলছেন যে ধর্মকে রাষ্ট্র ব্যবস্থার বাইরে রাখতে হবে, এবং সেটা যদি ধর্মনিরপেক্ষতা হয়, সেটা যদি গণতন্ত্র হয়, সেটা যদি আধুনিকতা হয়, তার পক্ষেই থাকতে হবে। আর যদি, কিন্তু সেটা ধর্মের বিরুদ্ধে নয়। একটাই তো যেটা আওয়ামী লীগ সম্পর্কে যে বয়ানটা দেওয়া হয় যে তারা ধর্মের বিরুদ্ধে চলে গেছিল, অবশ্যই ধর্মের বিরুদ্ধে চলে যাওয়াকে আমরা সমর্থন করি না, কিন্তু আবার ধর্মের যে বয়ান বা ধর্মের যে নীতি, সেটার তো সবার উপর চাপিয়ে দেওয়া যাবে না। কারণ ধর্মের তো এত ব্যাখ্যা, এবার আপনি কোনটাই করবেন। আজকে হেফাজত যে ব্যাখ্যা দিয়েছে সেটা তো জামাত ইসলাম মানে না, জামাত ইসলাম যে ব্যাখ্যা দিয়েছে সেটা ইসলামী আন্দোলন মানে না, ইসলামী আন্দোলন যে ব্যাখ্যা হয়তো আরেকটি দল মানে না। আপনি কোন জায়গায় একত্র হতে পারবেন? এটি আমি মনে করি যে ধর্মকে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে হবে। কারণ ধর্ম অবশ্যই তার পূর্ণ স্বাধীনতা থাকতে হবে, তার ধর্মীয় যে চিন্তা চেতনা সেটা প্রকাশ করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, এই নিশ্চয়তা থাকতে হবে। এবং আমরা তো দেখি যে ইউরোপ আমেরিকায় এই নিশ্চয়তা আছে, যে কারণে ট্রাম্প সব কিছু করতে পারেন না। তিনি চাইলেই একজন মুসলমানকে দেশ থেকে বের করে দিতে পারেন না, কিন্তু বাংলাদেশে কিন্তু বা এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিন্তু এটা হয়ে থাকে যে আমি যে মানুষটাকে পছন্দ করি না তাকে বের করে দেব, যে ধর্মের মানুষকে পছন্দ করি না তাকে বের করে দেব। ডক্টর খলিলুল্লাহ আর কিছু যোগ করবেন ক্লোজিং রিমার্কস? আমি যেটি বলছিলাম যে আমাদের এই টার্সিয়ারি এডুকেশন সেক্টরটা যাতে সুস্থিতি বজায় রাখতে পারে, সেই লক্ষ্যে আমাদের মাননীয় নবনিযুক্ত আপনার শিক্ষা উপদেষ্টা তিনি নজর দেবেন, এবং যে কোনো মূল্যে এই বরিশাল ইউনিভার্সিটি একমাত্র ইউনিভার্সিটি যেখানে একজন নারী উপাচার্য আমরা পেয়েছি, তিনি যাতে পরিপূর্ণভাবে তার দায়িত্ব পালন করতে পারেন সেই জন্য সহায়তার হাত সম্প্রসারিত করবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, মিস্টার সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, দেশের সামগ্রিক পরিস্থিতিতে আমার অতিথিরা অবাক হচ্ছেন না, কিন্তু তাদের ভাষায় তারা হতাশ হচ্ছেন। বেগম খালেদা জিয়া দেশে 4 মাসের চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গতকাল, এবং এটাকে ওনারা গণতন্ত্রের উত্তরণের পথ হয়তো এতে উন্মুক্ত হতে পারে বলে ওনারা মনে করেন, যদি বেগম জিয়া রাজনীতিতে খানিকটা সক্রিয় অবস্থান নিতে পারেন। মিস্টার তারেক রহমানের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তার যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেটা অনেকের কাছে আশা জাগিয়েছে, কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটাও আমার অতিথিরা তুলে রাখছেন যে বিরোধী দলে থাকলে অনেক সময় অনেক বড় বড় ভালো ভালো কথা আমরা শুনি, কিন্তু ক্ষমতায় গেলে কি হবে সেটাই আসলে দেখবার বিষয়। আমরা আশা করব যে সেই বিষয়ে তারা এই অঙ্গীকারগুলো স্মরণ রাখবেন ভবিষ্যতে বিএনপি নেতৃত্ব। সরকারের অবস্থা, বর্তমানে যে সরকার দেশ চালাচ্ছে, নানা প্রসঙ্গ তারা আলোচনায় নিয়ে এসেছেন। তার মধ্যে বলছেন যে সরকারের ভিতটা শক্ত নয়, এটা হয়তো সরকার এখনও বুঝতে পারছেন, এবং জনগণ থেকে তারা ক্রমশ অনেক ক্ষেত্রেই দূরে সরে যাচ্ছেন, এবং তারা বিতর্কিত নানা বক্তব্য রাখছেন। কথা এবং কাজের মধ্যে সমন্বয় নেই, কাজের মধ্যেও একের সঙ্গে অপরের সমন্বয় নেই, এক ধরনের উগ্রবাদকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে চলেছেন বলেও অভিযোগ রয়েছে। সব মিলিয়ে এই প্রশ্নটা আলোচনার মধ্যে উঠছেই যে তাদের বিদায়টা যেন অসম্মানজনক না হয়। যিনি সরকার প্রধান, তাকে শুধু আমরাই নই, গোটা বিশ্বই সম্মান করে, সেই সম্মানটা যেন তিনি নিজে ধরে রাখতে পারেন, এবং তার পারিষদবর্গ কী করবেন না করবেন সেটা নিয়ে যত আলোচনাই হোক না, কিন্তু সবাই ওনার সম্মানের ব্যাপারে কনসার্ন। আমরা আশা করব যে উনি এই বিষয়টা মাথায় রাখবেন, এবং ওনার পারিষদবর্গ যদি মাথায় রাখেন সেটা অবশ্যই একটা ভালো দিক হবে। সব কথার মূল কথা যে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য একটা ভালো নির্বাচনের দিকে যেতে হবে। ওনারা যতই আঞ্চলিক বিষয়াদি বা বৈশ্বিক বিষয়াদি ডিল করবার চেষ্টা করুন না কেন, সব কিছু তো ওনাদের ম্যান্ডেট নেই। যেভাবেই বলুন না কেন যে ছাত্র জনতা তাদেরকে বসিয়েছে, একথা ঠিক,
কিন্তু সব কিছু করবার জন্য তাদের সেদিন বসানো হয়নি। এবং তারা কি কি করবেন সেটা যদি সেদিন কেউ জানতো, এই যে সরকারে যারা আছেন তারা কেউ কেউ রাজনৈতিক দল করবেন, কেউ কেউ সরকারের উপদেষ্টা হবেন, এগুলো যদি আন্দোলনের সময় মানুষ জানতো, সবাই তাদের পেছনে যেত কিনা বা তাদের সঙ্গে থাকতো কিনা, সেটা একটা বড় প্রশ্ন। কাজেই মূল কাজ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ। মানুষ দীর্ঘদিন গণতন্ত্র থেকে, ভোটাধিকার থেকে বঞ্চিত, তার মানবিক অধিকার থেকে বঞ্চিত, এবং তার জন্য যত দ্রুত সম্ভব একটা আনুষ্ঠানিক পথনকশা যেন সরকার প্রকাশ করে। অন্যথায় ওই যে অসম্মানজনক বিদায় বাংলাদেশে অতীতে আমরা দেখেছি, নিকট অতীতে সবারই দেখা, এত প্রতাপশালী লৌহ মানবীর বিদায় যেভাবে হলো, সেখানে তো অন্যরা কিছুই নয়, এবং তার একটা রাজনৈতিক ভীত ছিল। সেটাও কিন্তু এখন যারা ক্ষমতা আছেন তাদের মাথায় রাখা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।